আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা চ্যাপ্টার 2 তে অলরেডি চলে আসছি। চ্যাপ্টার 2 এর বেসিক ক্লাসটা আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এবং বেসিক ক্লাসের পরে আমাদের এখন দ্বিতীয় ক্লাস চ্যাপ্টার 2 তে, সেটাতে আমরা পড়ব হচ্ছে হেইন-বোরাল, অর্থাৎ হেইন-বোরাল যে থিওরাম, এই থিওরামটা আমাদের আসলে এখন শিখতে হবে। সো এবারে যারা 23 সালের পরীক্ষাটা দিচ্ছেন, 25 সালে আপনাদের এই হেইন-বোরাল থিওরামটা ইনশাআল্লাহ পরীক্ষায় এসে গেছে। সো এই হেইন-বোরাল থিওরামটা মুখস্থ, আসলে আমরা সবাই মুখস্থ করতে অভ্যস্ত। এটা যেহেতু বাংলা, প্রায় পুরোটাই বাংলায় লিখতে হয়। সো এই বাংলায় লেখা যে ব্যাপারগুলো, ওই ব্যাপারগুলো আমরা যদি না বুঝি, মুখস্থ করে পরীক্ষার হলে চলে যায়। সো এই মুখস্থ থেকে বেরিয়ে আসার জন্যই আমি আপনার জন্য চলে আসছি হেইন-বোরাল থিওরামটা কিভাবে সহজে শেখা যায়। তো হেইন-বোরাল থিওরামের মূলত বেসিক ব্যাপার কি? হেইন-বোরাল থিওরামের বেসিক ব্যাপার হচ্ছে কমপ্যাক্ট সেট বা সংবদ্ধ সেট। এন্ড সংবদ্ধ সেট কি জিনিস সেটা আমরা আগের পর্বের 25 বা 30 মিনিটের পরে আলোচনা করছি। কমপ্যাক্ট সেট কি জিনিস সে ব্যাপারটা। তো আমি এই ভিডিওতে জাস্ট এইটুকু বলে দিই, হেইন-বোরাল থিওরাম হচ্ছে কমপ্যাক্ট সেটের উপর ভিত্তি করেই আমরা প্রতিষ্ঠিত করব। তো কমপ্যাক্ট সেটের জন্য হেইন-বোরাল একটা কথা বলছিল যে যেই কোনো সীমায়িত বদ্ধ ব্যবধি, যে কোনো সীমায়িত বদ্ধ ব্যবধি অবশ্যই অবশ্যই কমপ্যাক্ট হবে বা সংবদ্ধ হবে। তার মানে আমরা কমপ্যাক্টের যে বেসিক ধারণা শিখছিলাম, আবৃতক, উপ আবৃতক, এই সবগুলো ব্যাপার নিয়ে হেইন-বোরাল যখন একটা থিওরাম দেন, সেই থিওরামের মধ্যে উনি বলছেন যে আসলে এত কাহিনী করার দরকার নেই। তুমি যদি দেখো কোনো একটা সেট শুধু বদ্ধ এবং এবং হচ্ছে সে সীমায়িত, বদ্ধ এবং সীমায়িত হলেই সেই সেটটাকে আমরা কি বলে দিতে পারবো? সংবদ্ধ বলে দিতে পারবো, তথা হচ্ছে কমপ্যাক্ট বলতে পারবো। তাহলে হেইন-বোরাল আমাদের এই কমপ্যাক্টের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞার বাইরে গিয়ে আরো কিছু বৈশিষ্ট্য প্রয়োগ করছেন। সেই বৈশিষ্ট্যগুলো আমরা এই উপপাদ্যের মধ্যেই পড়বো। তবে কমপ্যাক্ট সেট কি জিনিস সেটা আমরা আগের ভিডিওতে শিখে আসছি। তো যারা কমপ্যাক্ট সেট কি জিনিস তা এখনো বুঝতেছেন না, আপনারা আগের ভিডিওটা দয়া করে দেখে আসবেন। এবং সেই ভিডিওতে আমরা ইন্টেরিয়র পয়েন্ট নিয়ে কথা বলছি। এখন ইন্টেরিয়র পয়েন্ট যদি থাকে, তাহলে সেটা অবশ্যই কোনো একটা সেটের ইন্টেরিয়র পয়েন্ট থাকার মানে হচ্ছে ওই সেটটা খোলা ব্যবধি, বা ওই সেটের মধ্যে খোলা ব্যবধি আছে একটা, নিশ্চয়ই। তার মানে একটা সেটকে আমরা কারো নেইবারহুড বলবো বা কারো প্রতিবেশ বলবো যদি সেই সেটের মধ্যে একটা খোলা ব্যবধি থাকে, যেই খোলা ব্যবধিতে ওই যেই বিন্দুর প্রতিবেশ সেই বিন্দুটা থাকে। আমরা নেইবারহুড এবং ইন্টেরিয়র পয়েন্ট নিয়ে কথাবার্তা বলছি। তো আমরা এই ব্যাপারটার উপর বেস করে এখন আমরা কমপ্যাক্ট সেটের জন্য যে হেইন-বোরাল থিওরাম, সেইটা আমরা এখন প্রমাণ করব। তো হেইন-বোরাল কি বলছে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। হেইন-বোরাল থিওরাম আসলে কিভাবে আসবে, যে প্রত্যেক সীমায়িত বদ্ধ ব্যবধি সংবদ্ধ। তাহলে বদ্ধ ব্যবধি কথা হচ্ছে একটা সীমায়িত, তারপর হচ্ছে বদ্ধ ব্যবধি এবং হচ্ছে সংবদ্ধ। এই তিনটা বর্ণ বা তিনটা শব্দই আমাদের ভালো করে ক্লিয়ার থাকতে হবে, ধারণা যে সীমায়িত বলতে কি বোঝায় এবং বদ্ধ বলতে কি বোঝায় এবং হচ্ছে সংবদ্ধ বলতে কি বোঝায়। সংবদ্ধ মানে হচ্ছে কি, সংবদ্ধ মানে হচ্ছে কমপ্যাক্ট। আর কমপ্যাক্ট সেট কাকে বলে আমরা ইতিপূর্বে এটা আলোচনা করছি। সো এখন আর সেদিকে না যাই। তাহলে আমরা প্রথমত একটা সেট ধরে নিব যেটা হচ্ছে সীমায়িত সেট, বদ্ধ ব্যবধি। তাহলে ধরি একটি সীমায়িত বদ্ধ ব্যবধি S ইকুয়ালস টু A, B, এটা একটা বদ্ধ ব্যবধি ধরে নিলাম। তো এখন এই বদ্ধ ব্যবধিকে সংবদ্ধ বলবো বা কমপ্যাক্ট বলবো যদি এই বদ্ধ ব্যবধিটা কোনো একটা কভার দ্বারা কি হয়, মানে কোনো একটা কভার দ্বারা সে ঢাকবে, কিন্তু ওই কভারটার আবার সাব কভার থাকবে। তাহলে আমরা এখন একটা সাব কভার বা কভার ধরে নিতে হবে। তাহলে আমরা কভার বলতে এখানে আবৃতক বোঝায়, ঠিক আছে। এবং জি আলফা ইকুয়ালস টু A আলফা, B আলফা, এখানে হচ্ছে ফর অল আলফা বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, একটি খোলা আবৃতক। এখন খোলা আবৃতক কেন নিব? কারণ আমরা একটা সেটকে কমপ্যাক্ট বলার জন্য সেই সেটটা একটা সেট এরকম, এটা কিন্তু এটা কি, এটা একটা কতগুলো খোলা সেটের সংগ্রহ। এই যে জিটা কি,
এই জিটা হচ্ছে কতগুলো খোলা সেটের সংগ্রহ। আমরা যখন কমফেক্টের বেসিক পড়ছি আগের পার্টটাতে পর্ব 1 এর শেষের দিকে, আমরা এরকম একটা সেট পাইছিলাম যে সেট দ্বারা হচ্ছে এস সেটটা কি হয়, ঢেকে যায়। এবং এই সেট থেকে কিছু সংখ্যক যদি আমি সরিয়ে ফেলি, তখন যে সেটটা থাকে সেইটা দিয়েও এসটা কি হয়, ঢাকা যায়। তখন আমরা বলছিলাম এই যে এই জিনিসটা অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে একটা সাব কভার হবে এবং এইটা হবে একটা কমফেক্ট সেট। তাহলে কমফেক্ট সেট হওয়ার জন্য তার একটা আবৃতক থাকবে এবং ওই আবৃতকের উপ আবৃতক থাকবে। এই কথাটাই আমরা আগের দিন বলছিলাম বা আগের পর্বে বলছিলাম যে কমফেক্ট সেটের একটা আবৃতক থাকবে এবং ওই আবৃতকের অবশ্যই কি থাকতে হবে, উপ আবৃতক থাকতে হবে। তাহলে উপ আবৃতক বলতে এখানে সাব কভারের কথা বলা হচ্ছে, সাব কভার এবং কভার। তাহলে যে কোনো সেটের কভার থাকতে পারে। ধরো একটা সেট আমি বিবেচনা করতে পারি, এটা হচ্ছে 2 3। তো আমি আরেকটা বললাম যে এখানে আমার কাছে একটা সেট আছে 1 থেকে কত, 1 থেকে 2.5, আবার আরেকটা আছে 2.5 থেকে 4। তাহলে এখন দেখো আমার কাছে এখানে হচ্ছে একটা সেট আমি এস ধরলাম 2 থেকে 3, রাইট? আর একটা সেট এ ধরলাম এ সমান হচ্ছে 1 থেকে 2.5, ঠিক আছে? এবং বি ধরলাম হচ্ছে কত, 2.5 থেকে কত, 4। এখন দেখো তো আমি এ ইউনিয়ন বি করি, তাহলে এ ইউনিয়ন বিটা কি, এ ইউনিয়ন বি এই সেটটা কি এস কে ধারণ করবে না? অবশ্যই এই সেটের মধ্যে এসটা থাকবে। তাহলে এই যে এই সেটটা এসটাকে কি করছে, চাপা দিয়ে দিছে। তাহলে এই যে এই সেট এসটাকে কি করছে, চাপা দিয়ে দিছে। তার মানে এই যে এইটা হচ্ছে এস এর একটা আবৃতক। এটা কি এস এর একটা আবৃতক তথা কভার। আমরা এটা কভারের ব্যাখ্যা আগে দিয়েছি, তো আমি এই ব্যাপারটা সামনে যাচ্ছি না, আমি এখানে থামলাম। তো এখন এই যে এস সেটের এরকম একটা আবৃতক, এটা হচ্ছে এস, তার এরকম একটা আবৃতক হচ্ছে এটা। এবং এখান থেকে আমরা কিছু উপাদান সরিয়ে নিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই জি আলফার উপ আবৃতক। তার মানে এই জি আলফার মধ্যে যেই পরিমাণ উপাদান আছে বা যেই পরিমাণ সেটের সংগ্রহ আছে, সেখান থেকে কিছু সেট অপসারণ করলে তারপরে যেটা থাকে সেটা দিয়েও আমার এসটা কি হয়, ঢাকা যায়। তাহলে আমরা বলবো যে এসটা হচ্ছে কমফেক্ট সেট তথা এস এর একটা আবৃতক, তার উপ আবৃতকও আছে। ঠিক আছে, এটাই হচ্ছে হেইন-বোরেল থিওরাম বা এটাই হচ্ছে কমফেক্ট সেট হওয়ার যে মেইন কাজ বা মেইন কথা, যে কমফেক্ট সেট কখন হবে। সো আমরা বুঝে গেছি কমফেক্ট সেটের জন্য একটা আবৃতক থাকবে এবং আবৃতকের উপ আবৃতক থাকতে হবে। যেটাকে কমফেক্ট সেট বলবো তার আবৃতক তো থাকবেই এবং ওই আবৃতকের উপ আবৃতকও থাকতে হবে এবং সেটা হচ্ছে খোলা উপ আবৃতক। ঠিক আছে, সো খোলা উপ আবৃতক কি জিনিস, যে এই জি আলফার ভিতরে যে সেটগুলো, এই সেটগুলো কোনোটাই বদ্ধ সেট না, প্রত্যেকটাই খোলা সেট। সো এই জন্য এই কভারটাকে বলা হবে খোলা কভার এবং এই কভারের সাব কভারকেও বলা হবে কি, খোলা বা হচ্ছে ওপেন সাব কভার তথা খোলা আবৃতক। আশা করি বুঝছি। তাহলে এটা একটা খোলা আবৃতক আমরা ধরছি, কারণ এই খোলা আবৃতক ধরার কারণ কি, কারণ আমাদের সাব কভার বা আমাদের হচ্ছে কমফেক্ট সেট হওয়ার জন্য তার যে কভার হবে সেটা বদ্ধ কভার হতে পারবে না, সেটা হইতে হবে কি ওপেন কভার, এবং ওপেন কভারের বলে সাব কভারও থাকতে হবে। সো খোলা আবৃতক আমরা ধরে নিলাম। ওকে, তো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এস কে কমপ্যাক্ট দেখানো, মানে সংবদ্ধ দেখানো। সংবদ্ধ দেখাইতে হলে তাহলে আমরা দেখাইতে হবে যে এটার একটা সাব কভার আছে, যে সাব কভার দ্বারা এটা কি হয়, চাপা পড়ে, তাই তো? তো এখন এই সাব কভার এবং সেটা খোলা সাব কভার, এটা দেখানোর জন্য আমাদের যতটুকু কষ্ট করতে হবে তার চেয়ে সহজ হবে আমরা এস কে ধরে নেব হচ্ছে কি এটা আবৃত করে না, অর্থাৎ জি এই এস কে আবৃত করতে পারে না। তার মানে কি এসটা সংবদ্ধ নয়, আমরা ধরে নিব এইটা। তো এসটা সংবদ্ধ নয় এটা দেখাইতে গেলে আমরা এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দেখাবো যে কোনো অংশ তার কি পাকা থেকেই যাচ্ছে, মানে কোনো একটা অংশ থেকে যাচ্ছে যেটা এস এর মধ্যে আছে কিন্তু সেটাকে জি এর কোনো সেট দ্বারা ঢাকতে পারি নাই, এরকম একটা ব্যাপার আমরা ধরে নিতে হবে। সংবদ্ধ নয় যেহেতু ধরবো, তাহলে আমরা এখন কি করব, খোলা আবৃতক এটা। তো এই যে বাকি কাজ করার জন্য আমরা আরো ধরি a equals to a1। কেন? কারণ আমরা a কে কিছুক্ষণ পরে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে ফেলবো, অর্থাৎ ab যে ব্যবধিটা, এটা যদি ab হয়, এটা যদি a, এটা যদি b হয়, এটা কিছুক্ষণ পরে আমরা এরকম একটা খণ্ডে ভাগ করব, আবার এরকম একটা খণ্ডে ভাগ করব, এরকম ভাগ করতে করতে আরো ছোট করব। তার মানে এই যে এটা a, ধরো এটা b, তাহলে এটা c, এটা d, এভাবে তুমি যত ছোট করতে থাকবে abcd তো শেষ হয়ে যাবে। তাহলে এখানে অসংখ্য উপাদানের দরকার হবে, সেজন্য আমরা a কে নতুন করে ধরে নেব কি a1,
বি কে ধরে নিব B1, আর এই ব্যবধিগুলো এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে A2, এটা হয়ে যাবে B2, এটা হয়ে যাবে A3, এটা হয়ে যাবে B3, এভাবে A4 B4, এভাবে ব্যবধি কি যত ইচ্ছা বানাইতে পারবো না? বানাইতে পারবো। ঠিক এই কারণেই আমরা A কে আর এ রাখবো না, A কে ধরে নিব A1। তাহলে ধরি A equals to A1 এবং B equals to B1, S equals to A B, এটাকে এখন তাহলে কি লিখবো? এটাকে এখন লিখবো A1, B1 ইকুয়ালস টু, নতুন করে এই ব্যবধিটার নাম দিলাম আমরা I1, কারণ যখন এই ব্যবধিগুলো চেঞ্জ হবে তখন এই ব্যবধিগুলো কিন্তু আর S, তারপরে ধরো ABCD যা আছে সবগুলো শেষ হয়ে যাবে, কিন্তু ব্যবধির সংখ্যা তো বাড়তেই থাকবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ব্যবধিটাকে I1 দিলাম, এবং এই I1 ইন্টারভ্যালগুলো আমরা বাড়তে n সংখ্যক ইন্টারভ্যাল বানাইতে পারবো। এই যে অংশটাকে ছোট করতে n সংখ্যক ভাগ করতে পারবো, সেই জন্য আমরা S কে I1 ধরে নিছি। ওকে, তো এটুকু ধরে নেওয়ার পরে এখন আমাদের কাজ কি? আমরা দেখাবো S সংবদ্ধ। তো সেজন্যই আমরা প্রথমে মনে করে নেব কি, মনে করি S সংবদ্ধ নয়। তাহলে আমরা ধরে নিচ্ছি কি S সংবদ্ধ নয়। তো যেহেতু S সংবদ্ধ নয়, তাহলে জি এর মধ্যে কোনো সাব কভার বা উপ আবৃতক থাকবে না যেটা S কে কি করে চাপা দিয়ে ফেলে। অর্থাৎ S যদি এইটুক হয়, তাহলে জি এর মধ্যে এরকম কোনো সাব কভারের সেট আমরা পাবো না যেটা এতটুকু হইতে পারে, বা এই S পুরাটা কি করতে পারে, ঢাকতে পারে। অর্থাৎ এই জি এর মধ্যে এরকম কোনো কভার আমরা পাবো না। ধরো এটা যদি একটা আম হয়, বা এটা যদি একটা পাতা হয়, তাহলে তুমি এটাকে ঢাকার জন্য এরকম উপরে একটা কি দিতে হবে, এরকম একটা কভার দিতে হবে। তাহলে জি এর মধ্যে আমরা এরকম কোনো কভার পাবো না যেটা ওই যে লাল রাশিটাকে, লাল যে জিনিসটা S, সেটাকে ঢেকে ফেলে। জি এর মধ্যে এরকম কিছু আমরা পাবো না, কারণ হচ্ছে S সংবদ্ধ নয়, এটা আমরা ধরে নিছি। তাহলে মনে করি S কি সংবদ্ধ নয়। তাহলে যেহেতু S সংবদ্ধ নয়, তাহলে জি এর এমন কোন উপ আবৃতক, এটাকে আমি এখানের জন্য আপাতত, পরে যতবার লিখবো উপ আবৃতক সব জায়গায় লিখবো হচ্ছে SC, সাব কভার। হ্যাঁ, সাব কভার, উপ আবৃতক পাবো না। জি এর এমন কোন উপ আবৃতক থাকবে না যা S কে তথা I1 কে আবৃত করে। তাহলে আমরা কি বলছি, S যেহেতু কম্প্যাক্ট না, তাহলে S কে জি কভারের কোনো সাব কভার থাকবে না যেটা কি করতে পারে, ঢাকতে পারে তথা আবৃত করতে পারে, যেহেতু সে সংবদ্ধ নয়, এটা আমরা ধরে নিছি। তো এখন যেহেতু সে আবৃত করতে পারে না, তার মানে কি পুরাটা না আবৃত করবে না, কিন্তু কিছু অংশ তো আবৃত করবে, তাই না? কিছু একটা অংশ তো আবৃত করবে। ধরো এটা হচ্ছে আমার S, তাহলে S এর মধ্যে জি যতটুকু আবৃত করলো সেটাকে আমরা ধরে নিলাম যে এইটুক জি আবৃত করতে পারছে, এইখান থেকে এইটুক জি আবৃত করতে পারছে, জি এর একটা সাব কভার এইটুক আবৃত করতে পারছে। তাহলে বাড়তি এই অংশটা আবৃত করতে পারে নাই। তো এই অংশটা আবৃত করতে পারে নাই S এর, এই অংশটার নাম আমি দিলাম হচ্ছে ধরো এখন কি B2, এটা হলো ধরো A2। তাহলে এখন নতুন করে যে ব্যবধিটা ডাকতে পারি নাই, সেই ব্যবধিটা হচ্ছে কত, A2 B2, রাইট? A2 B2 বদ্ধ ব্যবধি। তো আবৃত করে, মানে এমন কোনো উপ আবৃতক আমরা পাবো না যেটা দিয়ে কি করে পুরোটাকে আবৃত করে, কিছু একটা অংশ কি ওপেন থেকে যাবে, অর্থাৎ ঢাকা পড়ে নাই। তাহলে এখন আমরা কি করব, এবার আমরা এই ব্যবধিটাকে ছোট করতে থাকবো। ধরো এই যে এখানে এই পুরাটা ছিল কি, এই পুরাটা ছিল A1, এটা ছিল B1। এবার এটাকে আমরা অর্ধেক করে ফেলবো, এরপরে ওই অর্ধেকটা আরো দুই ভাগ করবো, এবার ওই অর্ধেকটা আরো দুই ভাগ করবো। তাহলে ভাগ করতে 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 যদি n-তম বার করি, তাহলে ভাগ ছোট হইতে 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 একেবারে ছোট হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত দেখা যাবে শেষ যে ব্যবধিটা থাকবে সেটাতে আসলে কোনো দৈর্ঘ্য থাকবে না, এটা বিন্দু হয়ে যাবে। এটা তোমরা নিশ্চয়ই ফিল করতে পারো। তাহলে এখন I1 equals to A1 B1 কে দুটি সমান উপব্যবধি বিভক্ত করি। তাহলে কি থাকবে, A1 থেকে শুরু, আর হচ্ছে মাঝখানেরটা A1 প্লাস B1/2, আর এরপরে A1 প্লাস B1/2 থেকে শুরু, B2 তে বা B1 এ গিয়ে শেষ।
আশা করি এটা বুঝতে পারছেন। ঠিক আছে, কিভাবে হইলো এটা দেখেন, এটা হলো A1, এটা হলো B1, তার ঠিক মাঝখানের বিন্দুটা কত? ঠিক মাঝখানের বিন্দুটা হচ্ছে এখান থেকে, এই যে এটা এটা হচ্ছে A1, এটা হচ্ছে B1, তাহলে এটা এক্স অক্ষ রেখা, বাস্তব সংখ্যা রেখা কিন্তু। তাহলে বাস্তব সংখ্যা রেখার যে দুটো বিন্দুর মধ্যবিন্দু পাওয়া যায় তাদের যোগফল যদি দিয়ে ভাগ করলে, তাহলে এটা হচ্ছে A1 প্লাস B1/2। তাহলে এখান থেকে এই ব্যবধিটা হচ্ছে A1 থেকে A1 প্লাস B1/2, আর এখান থেকে এই ব্যবধিটা হচ্ছে A1 প্লাস B1/2 থেকে B1। এই যে এইটাই আমরা লিখলাম, এত ব্যবধি বিভক্ত করি। হ্যাঁ, ইহার কমপক্ষে দেখো, এখন এই যে এখানে যে দুই ভাগ করলাম, এখানে দুই ভাগ করলাম, এই দুই ভাগে ধরো এই যে এই ভাগটা সে পুরা ঢাকলো, এই ভাগটা, এই যে এইখান থেকে এই ভাগটা পুরা তো ঢাকলো জি দ্বারা, এইটুকুও ঢাকলো, কিন্তু দেখো ভাই এই যে এই অংশ কি ঢাকছে? এই অংশ তো ঢাকতে পারে নাই। এস এর এই অংশটা কি জি কভারের একটা সাব কভার নিলাম এইটা, সেটা দিয়ে এইটুকু অংশ ঢাকতে পারে নাই। তার মানে কি এখানে যে দুইটা ব্যবধি আমরা পেলাম তার মধ্যে একটা কমপক্ষে জি এর সাব কভার দ্বারা কি ঢাকা হয় নাই। তাহলে আমরা কি লিখবো? ইহার কমপক্ষে একটি উপ ব্যবধি জি এর উপ আবৃতককে আমরা বলছি কি সাব কভার, এই যে এসসি। তাহলে জি এর এসসি এর উপব্যবধি জি এর এসসি দ্বারা ইহার কমপক্ষে একটি উপব্যবধি জি এর এসসি দ্বারা বা জি এর সাব কভার দ্বারা কি হবে না? জি এর সাব কভার দ্বারা আবৃত হবে না। তাহলে আমরা এটা বুঝছি, এই যে এখানে যে দুইটা ব্যবধি পেলাম, জি থেকে একটা সাব কভার নিলাম, সেই সাব কভার দিয়ে এইটুকু ঢাকতে পারছি, বাড়তি অংশটা কি ঢাকা হয় নাই। তার মানে এই যে এই ব্যবধিটা কি সম্পূর্ণ কি ঢাকা হয়েছে? হয় নাই। সেই জন্য আমরা লিখছি ইহার কমপক্ষে একটি উপব্যবধি জি এর সাব কভার দ্বারা আবৃত হবে না। তাহলে এই যে এটা আবৃত হয় নাই। সো আমরা এই যে যতটুকু আবৃত হয় নাই, যতটুকু আবৃত হয় নাই, এটাকে আমরা ধরে নিব কি, এটাকে আমরা ধরে নিব A2 B2। বুঝছি কি? তাহলে এখন হবে না, ধরি উক্ত অনাবৃত ব্যবধি, এটা একটু লিখো, অনাবৃত উক্ত অনাবৃত ব্যবধি কত? আমরা ধরলাম যে A2 B2 এইটা সমান ধরলাম I2। ঠিক আছে, তো এবার এই I2 কে আবার একইভাবে একই কায়দায় সমান দুইভাবে ভাগ করব। তো তাকে আমরা ধরো আবার সাব কভার নিলাম, তো সাব কভার নিয়ে দেখলাম যে তাও কি একটা মিনিমাম অংশ কি ঢাকনা থাকবে না। এভাবে যখন ছোট করতে 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 একেবারে মিনিমাম করে ফেলবো, তখন দেখা যাবে আসলে কতটুকু ঢাকছে বা কতটুকু ঢাকে নাই, তাই না? তাহলে আমরা এই প্রক্রিয়াটা কয়েকবার করব, তাই তো? তাহলে এখন আবার I2 কে সমান দুইটি উপব্যবধিতে বিভক্ত করি। হ্যাঁ, তাহলে উপব্যবধিগুলো কি কি? এই যে এখানে খেয়াল করো, উপব্যবধিগুলো হচ্ছে A2 প্লাস B2/2, এটা একটা ব্যবধি, এবং হচ্ছে আরেকটা কি হবে A2 প্লাস B2/2 থেকে কত B2 আরেকটা উপব্যবধি, রাইট? তাহলে এই যে বিভক্ত করছে এই দুটা ব্যবধি, ইহার কমপক্ষে একটি, ইহারও কমপক্ষে কি একটি উপব্যবধি কি হয় নাই ওই সাব কভার দিয়ে, মানে কি হয় নাই, সাব কভার দিয়ে আবৃত হয় নাই। ইহার কমপক্ষে একটি উপব্যবধি জি এর উপ আবৃতক, আমরা উপ আবৃতককে এসসি বলবো, বলছি সাব কভার, জি এর উপ আবৃতক দ্বারা আবৃত হয় না, যা
i3 দ্বারা প্রকাশ করি। i3 ইকুয়ালস টু a3 b3। তো এই প্রক্রিয়াটা আমরা এভাবে কন্টিনিউয়াসলি 3 বার করলাম, এবার 4 বার 5 বার এভাবে যদি আমি অগ্রসর হতে থাকি তাহলে এভাবে এখানে কি লিখতে পারি, এভাবে অগ্রসর হলে, এখন আমি লিখতে পারি কি এভাবে অগ্রসর হলে, এভাবে অগ্রসর হলে i1 এবং অগ্রসর হলো কতগুলো বদ্ধ ব্যবধি i1 i2 in উৎপন্ন হবে যেন i1 এর সাবসেট হচ্ছে i2, i2 এর সাবসেট হচ্ছে i3 এভাবে সাবসেট হবে in। এটা কিভাবে হলো দেখেন ভাই, আমরা একটু আমাদের ওই লাইনে আবার ব্যাক যাই। ধরেন এটা হচ্ছে আমাদের a1 b1, রাইট? তো এটাকে সমান দুই ভাগে ভাগ করছি প্রথমে, এইখানে আসলাম, তাহলে এটা ঢাকছে পুরোটা, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে a1 প্লাস b1 বাই 2। তো এই পুরাটা ঢাকে নাই, এখানে আমরা এইটুকু ডাকছে ভাবছি, এইটুকু ডাকছে, আর এটা ঢাকে নাই। তো এটাকে আমরা পরে আবার ধরে নিচ্ছি কি নতুন করে, যে এটা হচ্ছে আমাদের a2, এটা হয়ে গেল তখন b2, এটা ঢাকে নাই। তো এবার এটাকে আবার যখন দুই ভাগে ভাগ করছি, দেখেন এবার এইটুকু দিয়ে আমরা ব্যাখ্যা দিয়ে দিই। এই যে এই a1 থেকে b1 এই পুরাটা ছিল হচ্ছে i1, এটা ছিল কি i1, রাইট? এটা ছিল i1। এখন এই যে পরে যে নতুন ব্যবধি নিয়েছি a2 b2, এটা না i2। এখন দেখেন তো এই i2টা i1 এর কি সাবসেট না, i1 এর মধ্যে i2টা কি সাব আকারে আছে। আবার i2 এর ভিতরে এটা যদি আবার নেই, ধরেন এইটুক আসলো, এইটুক আসলো i3, তো সেটা কি i2 এর সাবসেট। আবার i3 যেটা, এই যে এটা i3 এর ভিতরে আবার ছোট করে নিলে i4, সেটা i3 এর সাবসেট। তার মানে কি এটার সাবসেট এইটা, আবার এইটার সাবসেট ভিতরেরটা, তার সাবসেট তার ভিতরেরটা। তাহলে এই কথাটা আমরা এই জন্য লিখছি, ঠিক আছে? উৎপন্ন হবে যেন এরা সবাই কি হয়, এভাবে এই সম্পর্কটা তৈরি করে, ঠিক আছে? এখানে n এর পরিচয়টা একটু লিখে রাখো, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, তো এবার আসো এবার আমরা এদের দৈর্ঘ্য নিয়ে একটু কাজ করি। দেখো n এর মান যতই বাড়তেছিল, অর্থাৎ আমরা ভাগ সংখ্যা যত বাড়াইতেছিলাম, ওই ব্যবধির দৈর্ঘ্য তত ছোট হয়ে আসতেছিল, রাইট? n এর মান যদি অসীমের দিকে চলে যেত, ওই ব্যবধিটার দৈর্ঘ্য শূন্যের দিকে চলে যেত। তো মাথায় রাখতে হবে। এখন আমরা লিখতে পারি আবার in এর মডুলাস, in এর মডুলাস বলতে দৈর্ঘ্য, হ্যাঁ, in এর মডুলাস এটা ইকুয়ালস টু কি হবে, in এর মডুলাস ইকুয়ালস টু হবে b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার n, b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার n। এটা কিভাবে হলো দেখো, আমরা যদি এটা পুরাটাকে ধরি 8, এটা 8 ধরো, হ্যাঁ এটা 8, তাহলে এটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি, এটাকে সমান দুই ভাগে ভাগ করলে এখানে আসবে, তাহলে এটা হয়ে যাবে কত 4। তাহলে প্রথম আমরা কি করছি, আমাদের i1 ইকুয়ালস টু হচ্ছে 8 বাই 2 টু দি পাওয়ার 0, সরি i1 8 বাই 2 টু দি পাওয়ার 0, হ্যাঁ। তখন এখানে যদি আমি লিখি i2, তাহলে এখানে i2 সমান কি হবে 8 বাই 2 টু দি পাওয়ার 1, তাই না? তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, যে এখানে আমরা প্রথম যে দৈর্ঘ্যটা ছিল সেটা যা, তাকে টু দি পাওয়ার 0 দিয়ে ভাগ করলে আমাদের সেই পুরাটাই পাওয়া যায়। তারপরে একবার যখন ভাগ করছি, এটাকে যখন দুই ভাগ করছে, যে এক ভাগ দুই ভাগ যখন করছি, যে i2, সেই i2 উপরে পাওয়ার কত লাগছে 1, রাইট? তাহলে আমরা এই যে এই প্রক্রিয়াটা, এই i1 i2 i3, i1 তো আমাদের আগেই ছিল, i2 পাওয়ার জন্য এখানে পাওয়ার দেওয়া লাগছে 1, i3 এর জন্য দেওয়া লাগবে কত, i3 এর জন্য দেওয়া লাগবে কত 2, i4 এর জন্য দেওয়া লাগবে 4, তাহলে এইভাবে i4 এর জন্য 3 দেওয়া লাগবে। তাহলে দেখেন ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে বলতেই পারি এটা যদি i1 হয়, যেহেতু আমরা ধরে নিছি এটাকে i1, সো আমাদের এখানে পাওয়ার ছিল 0। তাহলে আমাদের বইয়ে যে লিখছে 2 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার n, এই কথাটা আসলে ভুল আছে, বইয়ের মধ্যেই ভুল আছে, এখানে টু দি পাওয়ার n হবে না। দেখেন এখানে কত হওয়া উচিত, এখন দেখেন i এর উপরে পাওয়ার ছিল 1, এর উপরে পাওয়ার ছিল কত 0, 2 এর উপরে পাওয়ার দিলাম আমরা 1, তাহলে 3 এর উপরে পাওয়ার দিব 2, 3 এর উপরে পাওয়ার যদি 2 দেই, তাহলে 4 এর উপরে পাওয়ার দিব কত, নিশ্চয় বুঝছেন? তাহলে এখন ঘটনা হলো
আমরা এখানে বলতে পারি এখানে হবে হচ্ছে n-1। তো মেবি এটা সায়েন্স বিউ বইতে n-1 এ লিখছে, তিতাসের বইতে n লিখছে। সেক্ষেত্রে যদি n লিখেন, আপনি ওই যে একবার প্রথম যেটা ধরছেন s=i1, সেখানে i1 না ধরে i0 ধরছিল, ঠিক আছে? সেটাকে কি ধরা হয়েছে? i0 ধরা হয়েছে হয়তো। সেটা যদি i0 হয় তাহলে ঠিক আছে, এখানে টু দি পাওয়ার n হবে। এটা আপনার উপর ডিপেন্ড করে, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এখন n এর মান যদি অসীমের কাছে যায়, n এর মান যত বাড়তে থাকবে, এই v - a এই ব্যবধির দৈর্ঘ্য কি তত ছোট হতে থাকবে। তাহলে আমরা বলতে পারি এটা টেন্ডস টু 0 হবে যখন n টেন্ডস টু ইনফিনিটি। এই কথাটা আমরা এদিকে লিখতেই পারি। এখন এই দৈর্ঘ্যটা কি? এই দৈর্ঘ্যটা শূন্যের কাছাকাছি হবে যখন n এর মান কি ইনফিনিটির কাছে হবে। ক্লিয়ার? এটা এটা আশা করি ক্লিয়ার আমরা সবাই। আমাদের জন্য আরেকটা সুসংবাদ আছে। আমরা আপনাদের এই থার্ড ইয়ারের পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা কোর্সের প্রিমিয়াম কোর্স, যেটা আপনাদের খুব কম অঙ্ক দিয়ে বেসিক সহকারে, এই ভিডিওটা এবং এর আগের ভিডিওটা আপনারা যদি দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন আমাদের এই কোর্সের মধ্যে কেমন করে পড়ানো হয় এবং কি কি পড়ানো হয়। আপনাদের জন্য জাস্ট জানানোর জন্য এটা বলতেছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। জানানোর জন্য বলতেছি যে আমাদের থার্ড ইয়ারের প্রত্যেকটা কোর্স আপনি এখন চাইলে করতে পারবেন। যদি আপনি এবার 25 সালে পরীক্ষা দিয়ে থাকেন, আপনার এই সবগুলো কোর্সের জন্য যে শর্ট সাজেশন এবং তার সমাধান, শর্ট সাজেশন বলতে এটা বিস্তারিত সবই পড়ানো হবে, অনেক ফুল সাজেশনও আপনি অনেক ফুল যারা পড়ায় তাদের পড়ার ভিতরে আপনি এত কিছু হয়তো পাবেন না। তো এটা শর্ট হইলেও এখানে অনেক পড়া থাকবে এবং এখানে আপনাকে সব বুঝিয়ে দেওয়া হবে। এই কোর্সের দাম যদি আপনি পুরো সেটটা নেন, অর্থাৎ আপনার থার্ড ইয়ারের সবগুলো কোর্স একসাথে নেন, তাহলে হচ্ছে 1500 টাকা ঈদের আগে, এবং ঈদের পরে এটা 2000 টাকা। তাহলে 2000 টাকা হচ্ছে ঈদের পরে, আর ঈদের আগে নিলে 1500 টাকা ভর্তি হতে পারবেন। আর যে কোনো একটা কোর্সে যদি আপনি ভর্তি হন তাহলে সেটার দাম হচ্ছে মাত্র 350 টাকা ঈদের আগে, আর ঈদের পরে এটা 500 টাকা। তাহলে আপনার এখনো সুযোগ আছে, আপনার হাতে 35 দিন টাইম আছে। প্রত্যেকটা কোর্সে 35 থেকে 40টা করে ম্যাথ দেওয়া আছে। সো আপনার হাতে টাইম 35 দিন আছে। 35 দিন হচ্ছে পরীক্ষার আগে। আপনি 35 দিন যদি 10টা করে ম্যাথ করেন, 350টা ম্যাথ কিন্তু করতে পারবেন। তার মানে 35 দিন প্রত্যেকটা কোর্স থেকে দুইটা দুইটা করে ম্যাথ যদি করেন আপনি, তাহলে আপনার 35 দিনে ওই পুরো সিলেবাসটা দুইবার করে শেষ হবে। সো আপনি প্যারা না খেয়ে, যদি এখনো যদি মন চায় যে থার্ড ইয়ারের পরীক্ষাটা নিজে নিজে কনফিডেন্স সহকারে 80+ মার্ক আপনি কমন পেতে চান, তাহলে আপনি আমাদের কোর্সটাতে আসতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল। আর যদি আপনি আমাদের কোর্সে নাও আসেন, আপনার জন্য সবগুলো কোর্সেরই কি দেওয়া থাকবে? সাজেশন দেওয়া থাকবে। আপনি সাজেশনগুলো ফলো করেও যদি যান, আপনার সাজেশন থেকে 80+ মার্ক ইনশাল্লাহ কমন আসবে। সো দেরি না করে আপনারা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন, অথবা আপনি ফ্রিতে সাজেশনটা নিয়ে যেভাবেই পারেন নিজে সলভ করে পরীক্ষা হলে যাবেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে। এখন ক্যান্টর নামক একজন গণিতবিদ, সে হচ্ছে বলছে যদি এরকম করে আমরা অনেকগুলো ব্যবধি নেই, তাদের একটা কমন এরিয়া থাকবে বা ইন্টারসেকশন পয়েন্ট থাকবে। সেই ইন্টারসেকশন পয়েন্টটা যখন অনেকগুলো ধরো আমি যদি এখানে এমন করি যে এটা আর এটা একটা ব্যবধি, রাইট? এখন এই ব্যবধির মধ্যে আমি এটাকে ছোট করলাম, ভাগ করলাম আর কি। তাহলে ভাগ করলাম, এইখানে এইটুক করলাম। তাহলে এখন এটা হচ্ছে ধরো A1 B1, এটা হচ্ছে A2 B2। এখন দেখো তো A1 B1 এবং A2 B2 দুটা সেট, এই দুটো সেটের মধ্যে কি ইন্টারসেকশন পয়েন্ট আছে? এই যে এইখান থেকে এইটুক, এই পুরোটা এই দুটা সেটের, এই সেট আর এই সেটের ইন্টারসেকশন। এখন আমি যদি এটাকে আবার ছোট করি, A3 B3, এখন দেখো তিনটা সেট, এই যে একটা সেট এইটা, আরেকটা সেট এইটা, এবং আরেকটা ব্যবধি এইটা। এখন তো তিনজনেরই কি একটা ইয়ে আছে না, ইন্টারসেকশন আছে না? আমি যদি এটাকে বলি A, এটাকে যদি বলি B, আর এটাকে যদি বলি C, তাহলে আমরা বলতে পারি A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C ইকুয়ালস টু এই যে এইটুক, কারণ তিনজনের মধ্যে কমন যেটা, তো সেটা কত? সেটা হচ্ছে A3 B3। এটা হচ্ছে তাদের ইন্টারসেকশন। এখন এরকম করে যদি আমি n সংখ্যক ভাগ করতে থাকি, এই যে এই দৈর্ঘ্যটা কি আরো ছোট হইতে থাকবে, এভাবে ছোট হইতে এই দৈর্ঘ্যটা একসময় কি একটা বিন্দু হয়ে যাবে না? বিন্দু হয়ে যাবে। এই কথাটাই কে বলছে? এই কথাটা বলছে ক্যান্টর। এটাকে বলা হয় নেস্টেড। এই যে দেখো, একটার ভিতর আরেকটা, একটার ভিতর আরেকটা, একটার ভিতর আরেকটা, একটা ব্যবধির ভিতর আরেকটা, একটা ব্যবধির ভিতর আরেকটা। তোমরা নিশ্চয়ই সেকেন্ড ইয়ারে নেস্টেড ডু লুপের একটা কথা বলছিলা, যে ডু এর ভিতরে ডু যদি থাকে এটাকে নেস্টেড ডু বলে। সো এটা অনেকটা ওই রকম, একটা ব্যবধির ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, এভাবে যদি n সংখ্যক ব্যবধি একটার ভিতরে একটা করে দিতে থাকি, তখন সর্বশেষ যে ব্যবধিটা থাকবে সেটাই হবে সবার হচ্ছে ইন্টারসেকশন, রাইট? তো এই যে দেখো, এখানে তিনটা নিলাম, তিনটার ইন্টারসেকশনের মান কত আসছে? সর্বশেষ যেটা সেটা। তো আমরা যদি এখানে n সংখ্যক ভাগ করতাম বা n সংখ্যক ব্যবধি তৈরি করতাম, তাহলে সর্বশেষ যেটা আসতো সেই দৈর্ঘ্যটা কি
বড় হইতো নাকি বিন্দু সামান্য হইতো? বিন্দু সামান্য হইতো, সেই কথাটাই ক্যান্টর বলছে। তাহলে ক্যান্টর নির্ণায়িত, ক্যান্টরের নির্ণায়িত ব্যবধি, ক্যান্টরের নির্ণায়িত ব্যবধি ধর্ম থেকে পাই। এই যে এখানে n সংখ্যক ব্যবধি আছে, তো n সংখ্যক ব্যবধির ইন্টারসেকশন এ আই কত থেকে, এই n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, সরি এখানে i ইকুয়ালস টু, যেহেতু আমি এখানে i দিছি তাহলে এখানে i ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি। তো এই যে ইনফিনিটি সংখ্যক যদি আমার হচ্ছে সেট নেই, তাদের যদি ইন্টারসেকশন নেই, তাহলে এই সেটটি একটি কি বিন্দু ধারণ করবে। আশা করি এটা বুঝছো, নিশ্চয় এটা বুঝছো। এই যে আমরা এখান থেকে বুঝলাম সেটটা যখন ছোট করতে 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 একেবারে ছোট করে ফেলি, অসীম সংখ্যক ভাগ করে ফেলি প্রায়, তখন একবারে সর্বশেষ যেটা সেটা হচ্ছে তাদের সবার ইন্টারসেকশন। আর সবার ইন্টারসেকশন যেহেতু অতি নগণ্য, সেটাকে একটা বিন্দু বলা যায়, সেটাই হচ্ছে ক্যান্টরের নির্ণায়িত বা নেস্টেড কি প্রপার্টি, ওকে, ধারণ করবে। তো মনে করি বিন্দুটি হলো ফি, এর জন্য n নট বিলংস টু n থাকবে যেন i n নট মানে একেবারে ক্ষুদ্র যেটা, সেইটা কি থাকে, সেটা বিলংস টু, সরি i n নট হচ্ছে একটা ব্যবধি, তো সেটার মধ্যে থাকবে কে ফি, তাহলে ফি হচ্ছে বিলংস টু i n নট, অর্থাৎ ওই ফি বিন্দুটা একেবারে শেষের যে ব্যবধিটা সেইটার মধ্যে পি নামক একটা বিন্দু থাকবে। এটা ক্লিয়ার? তাহলে একেবারে শেষের যে পয়েন্টটা, শেষের যে ব্যবধিটা, সেটার মধ্যে কে থাকবে, পি থাকবে। ওই যে এখানে একবারে ছোটটা, এর মধ্যে কে থাকবে, পি থাকবে, আমরা ধরে নিলাম। তো n নট হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আমরা বুঝছি। তো এবার এখানে একটু খেয়াল করো, তো এখানে আমরা দেখো, আমরা খেয়াল করতে বলছি, একটু খেয়াল করো। আমরা এই যে এটাকে একটু বড় করে নেই, ধরো ওই যে অনেকগুলো ভাগ করলাম, তাদের মধ্যে সর্বশেষ যে ভাগ সেটা হচ্ছে এটার মধ্যে একটা, এই পুরাটা এখন একটা বিন্দুকে আমি চিন্তা করতেছি, এটা পুরাটা কি বিন্দু, তাহলে এই ব্যবধিটা হচ্ছে কি i n নট, এখানে একটা বিন্দু আছে যেটা হচ্ছে পি, আর এই যে এটা ছিল আমাদের a1, এটা ছিল আমাদের b1, একেবারে ওই যে ধারণা। তা এখন দেখো এই যে ফি থেকে যদি আমরা a1 বাদ দিই, তাহলে এই বিন্দুটা পাবো, কারণ এটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা, তাহলে ফি থেকে a1 কে যদি বাদ দিই, ফি তো হচ্ছে এই যে এখানে যদি 0 হয়, তাহলে 0 থেকে এটা হচ্ছে ফি, রাইট? 0 থেকে ফি এটুক, আর এটুক থেকে যদি আমি এটা বাদ দিই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা। তাহলে ফি মাইনাস a1 বলতে এই বিন্দুকে বোঝায়, কি এই বিন্দুকে বোঝায়, আর ফি প্লাস b1 বলতে এই বিন্দুকে বোঝায়। তাহলে এখন আমরা যদি মনে করি যে এখানে আমাদের মিনিমাম কি হবে, যে সেটটা, যে এস সেটটাকে আমরা ভাঙলাম, তাদের মধ্যে মিনিমামটা কে, মিনিমাম যে অংশটা সেটাকে আমরা ধরবো এপসাইলন। তো এখন মিনিমামটা কিভাবে বের করব? তো মিনিমাম বের করার জন্য আমরা বলতেই পারি ওই যে মিনিমাম সমান আমরা একটা জিনিস জানি, যে মিন এইটা সেট পুরা ব্যবধি যা আছে এখানে যতগুলো ব্যবধি আমরা করছি, তো ফি এর সাপেক্ষে ব্যবধিটাকে যদি আমি আবার বিস্তারিত ব্যাখ্যা করি, তাহলে এই যে এটা হচ্ছে a1 b1 ব্যবধিকে আমরা কি লিখতে পারি, a1 b1 ব্যবধিকে আমরা ফি এর সাপেক্ষে লিখতে পারি ফি মাইনাস a1 ফি প্লাস b1, আর এইটার ব্যবধিটা হচ্ছে আমাদের i1, রাইট? ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এল অফ, আচ্ছা এই যে ফি মাইনাস a1 আর ফি প্লাস b1, এটাকে আমি বলতেই পারি যে এখানে দাঁড়াও, আমি এখানে i1 i2 দিয়ে লিখি, তোমাদের বইয়ে i1 i2 দিয়ে লেখা নাই। মিনিমাম অফ, দেখো i1 কেন লিখছি, কারণ এই যে প্রথম যে ব্যবধিটা সেটা হচ্ছে ফি মাইনাস a1, আর এদিকে হচ্ছে ফি প্লাস b1, এটা হচ্ছে আমাদের প্রথম ব্যবধি, এটা ছিল আমাদের i1, রাইট? সো এটা i1 ছিল কিনা দেখো তো, এই যে a1 আর b1 এর এই পুরো দৈর্ঘ্যটা কি
I1 ছিল, তো আমি এখানে I1 লিখছি, তাহলে এখানে লিখি L অফ I1, লেখা যায়, নিশ্চয় লেখা যায়। এখন তাহলে পরেরটা কি হবে, পরেরটা হচ্ছে এই যে A2 B2, তাহলে এই যে এইটা হচ্ছে P মাইনাস A2 আর হচ্ছে P প্লাস B2, সেটা হচ্ছে আমাদের I2, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি L অফ I2 ডট 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 L অফ IN। এদের মধ্যে মিনিমাম যেটা সেইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এপসাইলন। এপসাইলন হচ্ছে আমরা জানি শূন্য অপেক্ষা বড়, এপসাইলন শূন্য অপেক্ষা কি, এপসাইলন গ্রেটার দেন শূন্য, ঠিক আছে। এখানে এপসাইলন গ্রেটার দেন শূন্য, তাহলে এই ব্যাপারটা আশা করি বুঝছি। আমাদের বই কিন্তু সরাসরি এই ব্যবধিগুলো লিখছে, ঠিক আছে। তাহলে আমরা একটু ভালো করে ক্লিয়ার করবো এটা। তো এখানে আমরা একটু লিখে রাখি, এখানে IN হলো, IN কি বলতো, IN হচ্ছে P মাইনাস AN কমা P প্লাস BN, এই ব্যবধির দৈর্ঘ্য না? নিশ্চয়ই এটা, ওকে। আমরা IN এর পরিচয়টা লিখে রাখলাম, ক্লিয়ার, ওকে। তো আশা করি এইটুকু বুঝছি, আমরা এই জিনিসটা একটু ক্লিয়ারলি ব্যাখ্যা করতে পারছি। মিনিমাম, একটা সেটের মিনিমাম ভ্যালু কিভাবে বের করবো, এই যে এখানের মধ্যে সবগুলো ব্যবধি আমরা নিলাম, তো একেবারে ছোট যেটা, একেবারে ছোট এই যে IN, এর মান যখন অসীমের কাছে, সেটা কি একেবারে ওর কাছে চলে আসবে না? তাহলে সেই জিনিসটাকেই তো আমরা বলছি এপসাইলন, সেই জিনিসটাকে আমরা কি বলছি, এপসাইলন বলছি। তাহলে এখন একেবারে মিনিমাম যেটা, সেটা হচ্ছে আমাদেরকে IN নট, একেবারে মিনিমাম যেটা সেটাকে আমরা কি বলছি, IN নট। তাহলে একেবারে ধরো এটা হচ্ছে IN নট। এখন এই IN নটটা এখান থেকে আমরা বলতে পারি তাহলে যে আমাদের যেগুলো পাইছি ওগুলো তো IN নট ছিল না, আমাদের এখানে তো কোনো IN নট ছিল না, তাহলে IN নটটা এখানে যা আছে এগুলোর চাইতেও ছোট। আমাদের এই যে এইখানে উপরে যে ব্যবধিগুলো আমরা নিলাম, এই ব্যবধিগুলোর n পর্যন্ত ছিল IN, এখন এর চাইতে ছোট যেটা সেটা হচ্ছে IN নট, সেখানে একটা বিন্দু ফি থাকে, সেখানে একটা বিন্দু কে থাকে, ফি থাকে। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে এগুলাতে যেহেতু n পর্যন্ত আছে, তাহলে n নটটা এপসাইলনের থেকেও ছোট, n নটটা কি এপসাইলনের থেকেও ছোট, ক্লিয়ার। এখন আমরা তাহলে লিখতে পারি, তাহলে L of IN নট equals to modulus of IN নট less than epsilon। কেন? কারণ আমার তো এই IN নটটা এইখানে যে সেটটা আমরা তৈরি করছি এটার চাইতেও ছোট, এটার চাইতেও ছোট, আর এদের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাকে আমরা বলছি কি, এপসাইলন। তাহলে এই যে মিনিমাম অফ এই সেট, এই সেটের মিনিমাম ভ্যালুটাকে আমরা এপসাইলন বলছি, আর এটা এই সেটের চাইতেও ছোট, এই সেটে যারা আছে তাদের চাইতেও ছোট, তাহলে আমরা বলতে পারি যে IN নটটা এপসাইলনের চাইতেও ছোট, রাইট। তো এটা কি বোঝায়, এটা কি বোঝায়, এখন আমি যদি এই IN নটের মধ্যে যেখানে ফি আছে, IN নটের মধ্যে যেখানে ফি আছে, ফি এর সাথে যদি আমি এপসাইলন যোগ করি, ফি এর সাথে যেহেতু এপসাইলন যোগ করি, দেখো তো কি হবে, এই যে এখান থেকে আমরা বলছিলাম এই যে এইটুক হচ্ছে এপসাইলনের চাইতে ছোট, তাহলে ফি তাদেরই একটা বিন্দু, তাহলে ফি এর সাথে যদি আমি এপসাইলন যোগ করি তাহলে সে এই দিকের কোথাও চলে যাবে না, ফি এর সাথে এপসাইলন যোগ করলে সে এইখানে কোথাও চলে যাবে, এখানে কোথাও চলে যাবে। এপসাইলন ফি যদি এখানে হয়, এপসাইলন হচ্ছে এই ব্যবধির চাইতে বড়, তাহলে ফি এর সাথে এপসাইলন যোগ করলে সে এইদিকে চলে যাবে, আর ফি থেকে এপসাইলন বিয়োগ করলে সে এইদিকে চলে আসবে। তাহলে এখন আমরা বলতে পারি যে এই এল নটটা বা IN নটটা এই যে এই ব্যবধির একটা সাব ব্যবধি, এই ব্যবধির একটা কি সাব ব্যবধি বলতে পারি। তাহলে এটা কি ইমপ্লাই করে যে IN নট লেস দেন এপসাইলন, দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি যে এটা ফি মাইনাস এপসাইলনের চাইতে IN নটটা, ফি মাইনাস এপসাইলনের চাইতে IN নটটা বড়, এবং ফি প্লাস এপসাইলনের চাইতে IN নটটা কি ছোট, ফি প্লাস এপসাইলনের চাইতে কি IN নটটা ছোট। এটা আমরা এই চিত্র থেকে বুঝতে পারছি। তো এটা ইমপ্লাই করে এইটা। এখন এটা তো আমরা সরাসরি বুঝতে পারি না, বইয়ের মধ্যে লেখা আছে, বাট আমি তোমাদেরকে আশা করি বুঝাইতে পারছি কেন এটা লিখছে। হ্যাঁ, ওকে। তো এখন দেখো এটার মানে কি, এটার মানে তুমি এখান থেকে কি বুঝতেছো, এই যে এখানে যে এই ব্যবধিটা, এই ব্যবধির একটা কি সাব উপব্যবধি এটা বলা যায় না? তাহলে এটা যদি একটা সেট হয়, এটা কি তার একটা সাবসেট না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে IN নট সাবসেট অফ ফি মাইনাস এপসাইলন, ফি প্লাস এপসাইলন। আশা করি এটা বুঝছি।
এখন দেখো এটার মানে কি, এটার মানে এই যে সি মাইনাস এপসাইলন আর পি প্লাস এপসাইলন এই জিনিসটা দ্বারা আইএন নোটটা কি ঢাকা পড়ে গেছে। এই যে এইটা দ্বারা কি আইএন নোটটা ঢাকা পড়ে গেছে। এখন এরা যেহেতু সবাই ঢাকা পড়ে গেছে ওই যে জি কভার দ্বারা, তো আমরা এস কে ধরে নিছি কি, এস কে ধরে নিছি সে সংবদ্ধ নয়। কিন্তু এখানে এসে দেখলাম যে এই যে জি এর একটা সাব কভার এইটা দ্বারা কি তার সব একেবারে শেষ এলিমেন্ট যেটা সেটাও কি এস এর শেষ এলিমেন্টটাও ঢাকা পড়ছে। তার মানে এস এর কোনো এমন কোনো এলিমেন্ট বা I1 এর এমন কোনো এলিমেন্ট বাকি নাই যেটা জি এর সাব কভার দ্বারা কি হয় না, আবৃত হয় না। এটা তো এটাই মিন করে, যেহেতু এমন কোনো জায়গা ফাঁকা নাই যেটা আবৃত হয় না, তার মানে কি এস আবৃত হয়। আর এস যদি আবৃত হয়ে যায় সাব কভার দ্বারা তাহলে এসটা কি সংবদ্ধ। তাহলে আমরা কি বলতে পারি, ইহা ইহা একটি অসঙ্গতি। এখন অসঙ্গতি কেন, আমরা ধরে নিচ্ছি সে সংবদ্ধ নয়, কিন্তু এখন দেখলাম যে যে জি এর সকল সাবকভার দ্বারা, জি এর যে কোনো সাবকভার দ্বারা তার সকল সেট একবারে পুরাটা, তার একবারে পুরা লাইনটাই কি হচ্ছে ঢাকা পড়ে যাচ্ছে। তো এটা কি ধরে নেওয়া সংবদ্ধ, ধরে নেওয়া সংবদ্ধ নয়, কিন্তু দেখালাম কি যার সাবকভার দ্বারা সবগুলো অংশ ঢেকে যাচ্ছে। তার মানে কি আমরা সংবদ্ধ নয় মানে কি পুরাটা ঢাকবে না, একটু জায়গাগুলো ফাঁকা থাকবে। আমরা দেখলাম যে না আইএম নোটটা ফাঁকা থাকার কথা, কিন্তু আইএম নোটটা আসলে ফাঁকা নয়। আইএম নোট বলতে ওই পি বিন্দুটা ফাঁকা নয়, পি বিন্দুটাও কি এটা দ্বারা ঢেকে আছে। সো এটা দ্বারা যেহেতু ঢেকে আছে আমরা কি বলতে পারি যে সে আসলে যে সংবদ্ধ নয় ধরে আসছে সে কথাটা সত্য না, অর্থাৎ ইহা একটি কন্ট্রাডিকশন তথা অসঙ্গতি। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বদ্ধ ব্যবধি সীমায়িত যদি হয় তবে তাকে আমরা বলতে পারবো সংবদ্ধ। অর্থাৎ আমরা এখানে কি লিখবো, অর্থাৎ এস সেটটি সংবদ্ধ তথা কমপ্যাক্ট। আশা করি এটা বুঝতে পারছি। তাহলে আমরা কি বুঝলাম, এসটা কি ছিল সীমায়িত এবং বদ্ধ ব্যবধি। তাহলে সীমায়িত বদ্ধ ব্যবধি হলেই সে কি হবে, কমপ্যাক্ট হবে। এটা হচ্ছে হেইন-বোরেলের থিওরাম। তো আশা করি আপনারা সবাই এটা বুঝছেন। হেইন-বোরেল থিওরাম যদি আপনারা বুঝেন